হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো 16/6/2022 এবং 13/6/2022 এই দুটো রিজনিং সেকশন তোমাদের করানো হয়ে গেছে। ম্যাথ সেকশনটা তোমাদের দিচ্ছি 13/6/2022। 16/6/2022 যে ম্যাথ সেকশন সেটা একটু পরে তোমাদের চলে আসবে, ঠিক আছে? তো আমি তোমাদের প্রথমে অপশানগুলো তুলে দিয়েছি, নিজেরা আগে ট্রাই করো। এই ধরনের প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে আসতে পারে। দেখো, কমন ফরম্যাটে মানে প্রশ্নগুলো আছে, খুব একটা জটিল ফরম্যাট নেই, কিন্তু করা কি হয়েছে, কমন ফরম্যাটটা কি একটু জটিল করে দেওয়া হয়েছে। যেমন দেখো, এখানে পয়েন্ট করে দেওয়া হয়েছে। পয়েন্ট দেওয়া মানেই কী হয়, ক্যালকুলেশন ইনভলভ হয়ে যায়, অর্থাৎ রেলওয়ে চাইছে তোমাদেরকে ক্যালকুলেট করে টাইমটাকে কনজিউম করাতে, ঠিক আছে? চলো নিজেরা ট্রাই করো। নিজেরা ট্রাই না করলে বুঝতে পারবে না যে আদৌ এই অঙ্কটাতে টাইম কনজিউম হবে কি হবে না, ঠিক আছে? চলো ভিডিওটা পজ করে ট্রাই করো, ওই জন্য আমি রেকর্ডেড ভার্সনে দিচ্ছি যাতে তোমাদের ওয়েট না করতে হয়, ঠিক আছে? আগে পজ করে ট্রাই করবে, তারপর আমার সলিউশন দেখবে। দেখো অ্যান্সার কী বলছে, অ্যান্সার বলছে 3.5%। কেন 3.5%? দেখো, 211.20 মূল্যে একটা দ্রব্য বিক্রি করাতে একজন বিক্রেতার কী হয়েছে, 12% এখানে ক্ষতি হয়ে গেছে। তার মানে 88% বেঁচে আছে, ঠিক আছে? তো 88%-এর ভ্যালু কত আমার? 211.20, ঠিক আছে? 211.20, জাস্ট আ মিনিট, ইয়েস। তাহলে 1%-এর ভ্যালু কত? 211.20 বাই 88, ঠিক আছে? আর 100%-এর ভ্যালু কত? এটাকে তুমি পার্সেন্টেজ দিয়েও করতে পারো, রেশিও মেথড দিয়েও করতে পারো। তো দেখো, রেশিও মেথডে করলে এই অঙ্কটা একই ফরম্যাটে দাঁড়াবে, খুব একটা যে সোজা হয়ে যাবে তা কিন্তু নয়। ইন্টু 100, ঠিক আছে? এবার দেখো, এই দশমিকটা যদি আমি উড়ে যায় তাহলে এই 100 আমার কেটে বেরিয়ে যাবে। এবার তুমি 11 দিয়ে কাটাকুটি করো, এটা নিচে আসছে 8, উপরে আসছে 1999/22, তার মানে 1920। সিমিলার আবার 8 দিয়ে এটাকে কাটো, এটা তোমার চলে আসছে 240। তো আমার সিপি আমার কত বেরোলো? সিপি আমার বেরোলো 240। এটা আমার সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বেরিয়েছে। এবার বলছে নতুন বিক্রয় মূল্য হচ্ছে 248.40, ঠিক আছে? নতুন বিক্রয় মূল্য। তাই নতুন বিক্রয় মূল্য যদি এটা হয় তাহলে লাভ কত হচ্ছে আমার? 8.4 আমার লাভ হচ্ছে। কততে লাভ হচ্ছে? 240 টাকাতে। তাহলে 100-এ কত লাভ হবে? এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, এই দশমিক উড়ে গেলে এখান থেকে একটা শূন্য উড়ে যাবে, এই শূন্যের জন্য এই শূন্য কেটে গেল। এবার তুমি 12 দিয়ে কাটাকুটি করো, 2 উপরে থাকছে 7, 7/2 মানে সরি 3.5%। আর আমরা দেখেছি আগেই লাভ হচ্ছিল, তো লাভ তো এখানে হবেই। সুতরাং অ্যান্সার আমাদের কী হবে? ফার্স্ট অপশন ইজ কারেক্ট অপশন, ঠিক আছে? খুব একটা জটিল অঙ্ক নয়, কিন্তু এই জায়গায় ক্যালকুলেশনটা ইনভলভ আছে, এটা তুমি রেশিও মেথডে করলেও থাকবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটি সার্কাস আলাদাভাবে দুটি শো চালায়, একটা সিংহের একটা হাতির। হাতির শো 80 মিনিট চলে, সিংহের শো চলে 120 মিনিট। দুটি শো শুরু হওয়ার পর, মানে শুরু হয় ঠিক 6 PM শুরু হয় তোমাদের, ঠিক আছে? 6:05 নয়, 6টাতেই শুরু হয়। দুটো শো 6টার সময় শুরু হয়, তো আবার কোন সময় উভয় শো একই সময় শুরু হবে, ঠিক আছে? চলো করো। তোমরা ঘন্টা বা বেলের অঙ্ক পড়েছো, 5টা ঘন্টা একসঙ্গে বাজতে থাকে, আবার কখন একসঙ্গে বাজবে, এই টাইপের অঙ্ক এগুলো। ওকে, চলো। অ্যাকচুয়ালি কী করতে হয় এখানে, 80, আচ্ছা আমি নিচে করছি, 80 আর হচ্ছে এখানে তোমাদের রয়েছে 120, এই দুটোর এলসিএম নিয়ে নিতে হয়। তো 40 দিয়ে যদি ভাগ করো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে তোমাদের 3, তাহলে এলসিএম কত হচ্ছে আমাদের এখান থেকে? এলসিএম আমাদের কী আসছে এখান থেকে? এলসিএম আসছে আমাদের 240। দেখো 240 হচ্ছে মিনিট, তো এটাকে আমরা ঘন্টায় পরিণত করব। কত ঘন্টা দেবে আমাদের? 4 ঘন্টা। এই যে 6 PM আছে, 6 PM-এর সঙ্গে তুমি এই 4টাকে যোগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে 10 PM, ঠিক আছে? সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দুটো প্রসেস তুমি কি করলে, অ্যাকচুয়ালি 3টে প্রসেস। দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট স্টেপ, এলসিএম করলে, এখানে তুমি এটাকে ঘন্টায় পরিণত করলে সেকেন্ড স্টেপ, আর এটা তোমার থার্ড স্টেপ, তুমি কি করলে এখানে যোগ করে দিলে, ঠিক আছে? চল পরের প্রশ্ন। 2 দাগ বলেছে 2,50,000 টাকা মূলধনের উপর বার্ষিক 16% সুদের হারে ত্রৈমাসিক দেয় চক্রবৃদ্ধি সুদে 9 মাসের প্রাপ্ত সুদ কত হবে? মানে রেলের মাথায় সুদ করে আর কি বলবো আর কি, সোজা কথা বলতে প্রত্যেকটা শিফটে দেখতে পাচ্ছি 3-4টে করে সুদের অঙ্ক পড়ছে, ঠিক আছে? এবার সুদ ঢুকেছে, তোমাদের বলেছিলাম না যে নতুন ভূত চেপেছে টিসিএসের মাথায়, সুদের অঙ্ক দিচ্ছে খালি। চলো, এর কারণ আছে, কারণ এই অঙ্কগুলো ক্যালকুলেটিভ হয়। সুদের অঙ্ক তুমি যতই প্র্যাকটিস করো না কেন, পরীক্ষার সময় যদি ভ্যালু একটু এদিক ওদিক করে দেয়, যদি এখানে এদিক ওদিক ভ্যালু নেই, চাপ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট টাইম খাওয়ানোর জন্য অঙ্কগুলো দেয়। আর যে চ্যাপ্টার প্র্যাকটিস করেছো সেই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক ছাড়বো না, এরকম একটা তোমরা একটা সেই প্রতিজ্ঞা নিয়ে ফেলো, এত করে করলাম অঙ্ক ছেড়ে দিয়ে আসবো, ব্যাপারটা চাই।
এই ধরনের ইগো রাখলে চলবে না। হ্যাঁ ছেড়ে দেবো তো কী হয়েছে, টাইম যেখানে খাবে অঙ্ক ছাড়ো, পরের অঙ্ক করো, লাস্টে সময় থাকলে করবো, ঠিক আছে, ইগোইস্টিক হলে চলবে না। ওকে, দেখে নাও অ্যান্সার। চলো কী বলছে সলভ করে দিই। বলছে 2,50,000 টাকা। এবার দেখো এখানে বলেছে বার্ষিক 16% সুদ, ঠিক আছে, ত্রৈমাসিক দেও, ত্রৈমাসিক দেও। ওকে, দেখো ত্রৈমাসিক শব্দের অর্থ কি 3 মাস অন্তর। দেখো 12 মাসে যদি 16% হয়, বার্ষিক মানে কি 12 মাস, ঠিক আছে, তাহলে 3 মাসে কত হবে। দেখো 12কে 4 দিয়ে ভাগ করলে 3 চলে আসছে, তাহলে রেটকেও 4 দিয়ে ভাগ করো, তাহলে কী চলে আসবে 4%। তার মানে আমার যে এফেক্টিভ রেট পার্সেন্ট হবে সেটা আমার 4% হবে, ঠিক আছে। টাকা কি বলেছে 2,50,000 টাকা, 9 মাস, ঠিক আছে, 9 মাস বলেছে ওখানে। দেখো 3 মাস, 9 মাসে কতবার আসে, 3 বার আসে, তার মানে এই টাকাটা 3 বার কম্পাউন্ডেড হবে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম অ্যান্ড থার্ড টাইম, ঠিক আছে। তো ফার্স্ট টাইম এর 4% কত হবে, এর 4% ফার্স্ট টাইম কত হবে, 4% মানে কি 1/25, তার মানে 10,000 টাকা। এরকম স্পিডে করতে হবে, এটাও 10,000 টাকা, মানে দ্বিতীয়বার, ঠিক আছে, কারণ প্রতিবারই 4% করে আসবে, ঠিক আছে। আমরা জানি ট্রি মেথড হচ্ছে বেস্ট মেথড, আমি বলবো, ঠিক আছে, থ্রি মেথড হচ্ছে কি আমাদের বেস্ট মেথড, সব থেকে দ্রুত আমি দেখেছি এই মেথডে আমাদের অঙ্ক করলে আসে, ঠিক আছে। এই তোমার 10,000 টাকা হলো। এবার দ্বিতীয় ক্ষেপে কী হবে, এর 4% বের করো, এর 4% মানে কত 400 টাকা, কারণ 4/100, 100-এ 2 শূন্য কেটে যাবে, 100 থাকবে, 100 × 4 করলে 400। এখানে কী হবে 2 বার 400 আসবে, কেন, কারণ এটা থেকে একবার 400, এটা থেকে একবার 400, ঠিক আছে। আর লাস্টে কী হবে, এই 400 থেকে একটা 4% এখানে আসবে, এই 400 4% কত 4/100, তার মানে 4 টাকা, সরি 16 টাকা, ঠিক আছে। সব যোগ করে দাও, তুমি কি পেয়ে যাবে, সুদ পেয়ে যাবে। তো দেখো 30,000 তো হয়েই যাচ্ছে, 30,000-এর বেশিই হবে, 30,000 হয়ে যাচ্ছে, 30,000-এর বেশি হবে, 400 × 3 মানে 1200, 3100 সামথিং হবে, 3100 সামথিং। একটাই অপশান আছে মার্কেট, মানে পুরো ক্যালকুলেশনও করতে পারবে না, মানে যাবে না, করতে যাবে না, পারবে অবশ্যই, করতে যাবে না, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ লাস্টে 16 থাকবে, এভাবেও তুমি করতে পারো। দেখো সবার শেষে 0 আছে দুটোতে, তার মানে লাস্টে আমাদের 16 থাকবেই, যোগ করো, বিয়োগ করো, ভাগ করো, মানে যোগ করো, এখানে যোগ করছো, তুমি যোগ করছো না। তো দেখো প্রত্যেকটা শেষে আমাদের 2টো করে শূন্য আছে, ঠিক আছে, প্রত্যেকটা শেষে 2টো করে শূন্য আছে, তো যোগ করলে এই 16টা তো বেঁচেই থাকবে লাস্টে, ঠিক আছে। তো লাস্টে 16 থাকবে এমন একটা অপশান আমাকে খুঁজে বের করতে হবে, যেটা একটাই অপশানে আছে এইটা। রেল যদি একটু চালাকি করতো তাহলে কী করতো, মানে আরেকটু যদি কঠিন দিয়ে দিত তাহলে কী করতো, এই 16টাকেও 2বার দিয়ে দিত, একটা দিতে 31,316, একটা দিতে 31,216, করো এবার, ঠিক আছে, শেষ পর্যন্ত যেতে হতো, সেটা করার দরকার পড়বে না। ওকে, চলো পরের প্রশ্ন। লেভেল 6 এবং লেভেল 4 এই দুটোতেই তোমাদের এই অঙ্ক এসছে, এই টাইপের, এক্স্যাক্টলি এই টাইপের অঙ্ক এসেছিলো, মনে করে দেখো আমি তোমাদের করিয়েও ছিলাম, ঠিক আছে। চলো ট্রাই করো নিজেরা। লেভেল 6ও এসেছিলো, লেভেল 4ও এসেছিলো, ওই জন্য প্রিভিয়াস ইয়ার বা প্রিভিয়াস যে অঙ্ক রিসেন্ট হয়ে যাচ্ছে রেলে পড়ছে সেগুলো দেখতে হয়। গ্রুপ ডির ক্ষেত্রে আমি একই কথা বলবো, CBT 2 এর সলিউশন বলে দেখবে না, এটা করো না দয়া করে, ঠিক আছে, কারণ এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো CBT 2 লেভেলের অঙ্কই নয়, এগুলো লো লেভেলের অঙ্ক। সো গ্রুপ ডিতে ডেফিনেটলি আসতে পারে লো লেভেলের অঙ্ক, তথাপি কনফিউশন, ঠিক আছে, অর্থাৎ কনফিউশন তৈরি করবে। ট্রাই করো। ফার্স্ট অপশান কারেক্ট হবে। দেখো এখানে তোমাদের বলছে x+1 একটা রয়েছে, ঠিক আছে, আর একটা তোমাদের রয়েছে x+5, ঠিক আছে, ইকুয়াল টু x+17 একটা রয়েছে, আর তোমাদের রয়েছে x+53। এইটা তো জানো এইভাবে লেখা যায়, এই যে ডবল থাকলে এটাকে ইকুয়াল টু বলা হয়, আর এটা থাকলে বাই, তো x+1/x+5 ইকুয়াল টু x+17/x+15। এরা হচ্ছে সমানুপাতিক, পরস্পর সমানুপাতিক। তোমাকে বলছে তাহলে x+5 এবং 9x-1 মধ্য সমানুপাতি কত। দেখো আমি তোমাদের বলেছিলাম কী করে সলভ করতে হয়, মনে করে দেখো, যারা জানো তারা তো জানো, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, এখানে একটা জিনিস দেওয়া রয়েছে, ওইভাবে সলভ না করলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এখানে একটা জিনিস রয়েছে x>0, x>0ই হয় নর্মালি। তো আমি যদি x-এর ভ্যালু 1 নিয়ে দেখি না একবার x-এর ভ্যালু 1 নিয়ে হয় কি না। যদি আমি x-এর ভ্যালু 1 বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কত, এটা হয়ে যাচ্ছে আমার 2, আর এটা হয়ে যাচ্ছে আমার কত 6। আর যদি এখানে আমি x-এর মান 1 বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 18, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 54, ঠিক আছে। তুমি যদি কাটাকুটি করো তুমি দেখো এটাও আসছে 1/3, এখানেও তুমি দেখো এটাও আসছে 1/3, তাই না। তো আমি দেখতে পাচ্ছি 1/3 ইকুয়াল টু 1/3, তাই তো ছিল, ইকুয়াল টু ছিল, মানে এই ওপরে এদের অনুপাত সেম হতে হবে, ঠিক আছে। এটার মানে তো তাই দাঁড়ায়। তুমি দেখো এক্স এর ভ্যালু যখন 1 নিচ্ছ তখন অনুপাত আমার সেম হয়ে যাচ্ছে, এরকম অনেক সময় করে দেখতে পারো, ক্যাচ করে যায়, অনেক সময় জটিল দেয়, অনেক সময় ক্যাচ করে যায়। তো তার মানে এক্স এর ভ্যালু এখানে বেসিক্যালি 1ই হবে, ঠিক আছে। তো ক্লিয়ার।
তুমি দেখতে পাচ্ছ এখানে x+5 বলেছে, তাহলে x+5 ভ্যালু কত হবে আমার 6 হবে। আর ওখানে তুমি দেখতে পাচ্ছ 9x-1 বলেছে, 9x-1 মানে কত হবে 8 হবে। 6 আর 8-এর মধ্য সমানুপাতি নির্বাচন করতে বলেছে। বেসিক্যালি কী হয়, মধ্য সমানুপাতি মানে কি এদের গুণফলের বর্গ নয় মানে বর্গমূল। তো কী হবে তুমি দেখতে পাচ্ছ 4√3 তোমার এখানে আসবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই যে 4√3। এবার এর প্রসিডিওর যদি দেখতে চাও, ঠিক আছে, যদি এর প্রসিডিওর দেখতে চাও, এটা তো গেল তোমাদের আমি x=1 ধরে করলাম, এটাও একটা সহজ প্রসিডিওর। যদি প্রসিডিওর দেখতে চাও, দেখো এখানে কী ছিল x+1, ঠিক আছে, বাই x+5, আর এখানে আমার কী ছিল x+17 বাই তোমাদের x+5। ওকে, ক্লিয়ার। এবার কি করব দেখো, এবার দুটোর মধ্যে আমি গ্যাপ দেখবো। এখানে গ্যাপ কত হচ্ছে, দেখো x সেম, তো গ্যাপ তো 1 আর 5-এ বেরোবে, 4 গ্যাপ। এখানে x সেম, তো গ্যাপ কত আছে, এটা 53, গ্যাপ কত বেরোবে, এটা 36। ঠিক আছে, এর মধ্যে একটু কাটাকুটি করে নাও, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 9। এবার তুমি কী করে ওপরের রাশিটুকুকে নাও, যে কোনো একটা নিতে পারো, ওপরটা নিতে পারো, নিচেটাও নিতে পারো, আমি শুধু ওপরটুকুকে নিচ্ছি। ক্রস গুণ করো, মানে 9 দিয়ে আমি করব x+1কে গুণ, আর এই 1 দিয়ে 9 দিয়ে এটাকে করবো, 1 দিয়ে এটাকে করবো, 1 দিয়ে আমি করবো x+17কে গুণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি তুমি গুণ করো, তুমি দেখবে এটা হচ্ছে 9x+9, এটা হচ্ছে আমাদের x+17। ঠিক আছে, এখান থেকে তুমি দেখবে এক্সের যে ভ্যালু আসছে সেটা আসছে আমাদের 1, এখান থেকেও দেখবে এক্সের যে ভ্যালু আসছে সেটা আমাদের কী আসছে 1ই আসছে। পুট দিস ইকুয়েশন হিয়ার, এই ইকুয়েশনে পুট করে দাও। এবার তো একই কাজ, সেম কাজ। ঠিক আছে, এখানে পুট করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এভাবেও তুমি করতে পারো। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো, এটা তোমাদের আমি অপশান তুলিনি, এটা ডাইরেক্ট আমি তোমাদের করে বলে দিচ্ছি। দেখো কী বলেছে, একটা 2 মিটার ব্যাসার্ধের কূপ আছে। সাপোজ ধরো এইটা হচ্ছে তোমাদের একটা 2 মিটার ব্যাসার্ধের কূপ, যার মাথাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, যার মাথাটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং পুরো হোল পার্টটা মাটির নিচে যাবে। পুরো পার্টটা কী হবে, তোমাদের মাটির নিচে যাবে, তাই না? তো পুরো এই পার্টটা তোমাদের গেছে মাটির নিচে, এই হচ্ছে পুরো পার্ট, এটা কূপ। এই কূপটা হচ্ছে তোমাদের কত মিটার গভীর বলেছে, দেখো বলেছে 16.8 মিটার গভীর, আর এর যে ব্যাসার্ধ সেটা তোমাদের বলেছে 2 মিটার। ঠিক আছে, তো এই কূপটা থেকে কতটা মাটি আমার বাইরে বেরোবে সেটা একটু ক্যালকুলেট করে দেখে নিই। চলো, কতটা মাটি বাইরে বেরোচ্ছে কূপটা থেকে। দেখো এটা একটা চোঙের ফরম্যাট হবে, তো πr²h, কারণ এর ভলিউম তাই হয়। তো πr²h মানে কি, পাইটাকে পাই রাখতে যাও, r² মানে 4, h মানে হচ্ছে 16.8, এই হচ্ছে আমাদের এইচের ভ্যালু। ক্লিয়ার হলো? এবার বলছে এই পরিমাণ মাটি উঠেছে, এবং বলছে এই পরিমাণ মাটিকে, জাস্ট আ মিনিট, ইয়েস, এই পরিমাণ মাটিকে কী করতে বলেছে, যে কূপের চারপাশে ছড়িয়ে, ঠিক আছে, কূপের চারপাশে ছড়িয়ে একটা উঁচু পাঁচিল তৈরি করতে বলেছে। ঠিক আছে, তো কূপের চারপাশে যদি এটাকে ছড়াও, সাপোজ ধরো তুমি এটাকে কূপের চারপাশে ছড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, ছড়িয়ে এই হচ্ছে তোমার একটা পাঁচিল তুমি তৈরি করলে, কূপের চারপাশে ছড়িয়ে তুমি পাঁচিল তৈরি করলে। ঠিক আছে, তো কূপের চারপাশে ছড়ানো মানে কি, সেটা তো গোল আকৃতিই হবে। কূপের চারপাশ বরাবর ছড়াচ্ছ, কূপ তো গোলই, কূপের মাথা তো গোলই হয়, তো মাটির আকৃতিও গোল নেবে। তোমাকে বার করতে বলেছে এই যে চওড়াটা হয়, এইটা সাপোজ ধরো এক্স, এই এক্সের মান বার করতে বলেছে, আর হাইটটা দেওয়া আছে তোমাদের 48। দেখো একটা জিনিস, এখানে মিটার আছে, এটাও মিটার, এটা কিন্তু সেমিতে আছে। সো আমাকে কী করতে হবে, এটাকে আমি 100 দিয়ে ভাগ করে এটাকে মিটারে পরিণত করলাম। ঠিক আছে, এবার দেখো এটা একটা তোমাদের হলো চোঙের ব্যাপার চলে আসছে। হলো চোঙের যে ভলিউম হয়, অর্থাৎ হলো চোঙ তৈরি করতে কতটা মেটেরিয়াল লেগেছে, সেটার যে ফর্মুলা সেটা হচ্ছে তোমাদের হয় πh r² - r²। ঠিক আছে, এই তোমাদের ফর্মুলা হয়। এবার মনে রাখবে এখানে যে আর, এই আর এর ভ্যালু হচ্ছে 2 + x, অর্থাৎ বড় হাতের আর টোটালটা। ঠিক আছে, আর ছোটো হাতে আর এর ভ্যালু হচ্ছে তোমাদের 2। ঠিক আছে, এইবার তুমি ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্ক হবে। এবার দেখো এখান থেকে পাই, এই পাই আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে। আমি নিচে আসি, 4 × 16.8, আর এইচের ভ্যালু হচ্ছে 48। আর দেখো এইটা দেখো, r² মানে কি 2 + x তার হোল স্কোয়ার মাইনাস 2a², তাই না? এই আমাদের হবে। ঠিক আছে, এবার দেখো এটা বেসিক্যালি কী হচ্ছে, এটাকে যদি a ধরো তাহলে এটা a², এটা যদি b ধরো তাহলে এটা b²। তার মানে a + b আর a - b। a + b মানে কত, 2 + x + x, মানে এটা হয়ে যাচ্ছে 4 + x। ঠিক আছে, আর a - b মানে কত, তখন মাইনাস হচ্ছে, মানে এখানে কী হচ্ছে 2 2 কেটে বেরিয়ে যাবে, তখন x থাকবে আমার। তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে x² + 4x এখানে থাকবে।
আর এদিকে যদি কাটাকুটি করো দেখো এই দশমিক যদি ওঠে তাহলে এদিকে একটা আমার কেটে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর দেখো এখানে আমার 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমার 12, এটাকে এইদিকে কাটলে হচ্ছে আমার 14, ঠিক আছে। তো ইকুয়ালটা আমাদের হচ্ছে কত 140 হচ্ছে আমার, ইকুয়ালটা আমার কত হচ্ছে 140, ঠিক আছে। এবার যদি দ্বিঘাত সমীকরণ করো সেটাও করতে পারো, এদিকে 0 রেখে দাও, এদিকে আমার 140 চলে আসছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 140কে দুটো পার্টে ব্রেকডাউন করা যায়, এটা হচ্ছে 14, এক হচ্ছে 10। আমি তোমার দ্বিঘাত সমীকরণ করেছিলাম, এখানে প্লাস বি আছে, তাহলে যেটা বড় সেটা হয়ে যাবে মাইনাস, আর যেটা ছোটো সেটা হয়ে যাবে সি এর উল্টো, সি এখানে মাইনাস আছে তো সেটা হয়ে যাবে প্লাস। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমরা দ্বিঘাত সমীকরণে কোন ভ্যালুটাকে নিই, প্লাস ভ্যালুটাকে নিই। এবার এখানে কিসের ভ্যালু আসছে, এটা এক্সেরই ভ্যালু আসছে, তো এক্সের ভ্যালু তো আমাদের বার করতে বলেছে, এই যে এক্সের ভ্যালু, এক্স ভ্যালু কত বেরিয়েছে 10, ওই জন্য অ্যান্সার আমাদের 10 হবে, ঠিক আছে। দেখো ক্যালকুলেট করতে বেশি টাইম লাগবে না, ক্যালকুলেশন নিজের উপর নির্ভর করে, যত স্পিডে তুমি ক্যালকুলেট করতে পারবে তত তাড়াতাড়ি তোমার অ্যান্সার বেরোবে। আমি তো এই ক্যালকুলেশন তোমাদের বোঝাচ্ছি, তাও দেখো এত স্পিডে করলাম, পরীক্ষার সময় কাউকে বোঝানোর ব্যাপার নিয়ে আরও স্পিডে হবে। এই অঙ্কটা কিন্তু 40 সেকেন্ডে নামানো যায়, ততক্ষণ তুমি নামাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি কনসেপ্টটা না বুঝছো, ঠিক আছে। হলোস্ফিয়ারের কনসেপ্ট তোমাকে বুঝতে হবে আগে, নাহলে তুমি নামাতে পারবে না। হলোস্ফিয়ার কী জানো তো, তুমি একটা কৌটো নিলে, রঙের কৌটো বা কিছুর কৌটো নিলে, ঠিক আছে। তুমি দেখবে কৌটের মানে যে মাথা অংশটা সেটা একটু চওড়া টাইপের থাকে, ওটা যদি পুরো শেষ পর্যন্ত ভর্তি থাকে মোটা অংশ, তাহলে ওইটা হচ্ছে, এবং তার মধ্যে দেখো ফাঁপা কিছু পার্ট রয়েছে যেখানে রঙটা থাকে, ওইটা হচ্ছে আমাদের হলোস্ফিয়ার। যে কোনো কৌটো হলোস্ফিয়ার টাইপের হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আমাদের কত হবে 10 আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 27, 54, 72, 27, 54, 72 এর প্রতিটি দ্বারা পূর্ণবিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? চলো ট্রাই করো। স্মলেস্ট স্কোয়ার নাম্বার বার করতে বলেছে যারা এই তিনটে সংখ্যা দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল। 8-এর ডিভিজিবিলিটি চেক করে বেরিয়ে যাবে, 9-এর করতে যাবো না, করলে প্রত্যেকটা চেক করতে হবে, এক লহমা অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো কেন 8-এর ডিভিজিবিলিটি চেক করতে বলছে, 27-এর মধ্যে আমরা 3 আর 9 পাচ্ছি, 3 × 9। এখন 9 দ্বারা যেটা ডিভিজিবল সেটা তো 3 দ্বারা ডিভিজিবল হবে। মনে রাখবে 3 দ্বারা যেটা ডিভিজিবল সেটা 9 দ্বারা ডিভিজিবল নাও হতে পারে, যেমন 12, 24, এরা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল, কিন্তু এরা কি 9 দ্বারা ডিভিজিবল না, ঠিক আছে। বড়টা দ্বারা যেটা ডিভিজিবল সেটা ছোটো দ্বারা ডিভিজিবল অবশ্যই হবে, যেমন যেটা 8 দ্বারা ডিভিজিবল সেটা 2 দ্বারা ডিভিজিবল মাস্ট হবে, কিন্তু যেটা 2 দ্বারা ডিভিজিবল সেটা 8 দ্বারা ডিভিজিবল হবে না। যেমন 14কে 2 দ্বারা যায়, 8 দ্বারা কি যায় না, ঠিক আছে। সো মাথায় রাখতে হবে যেটা বড় সেটা দ্বারা যেটা ডিভিজিবল সেটা দ্বারা ছোটোটাকে অবশ্যই, মানে সেটাকে ছোটো অবশ্যই ভাগ করতে পারবে, কিন্তু যে ছোটো দ্বারা ডিভিজিবল সেটা বড় ভাগ নাও করতে পারে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, আমরা 9 পাচ্ছি, ছোটো ছোটো কথা কিন্তু বড় বড় মিনিং, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা 9 পাচ্ছি। এখন 9-এর ডিভিজিবিলিটি চেক করা মানে কি প্রত্যেকটাকে চেক করতে করতে যেতে হবে, করার দরকার নেই। 54-এর মধ্যে আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি আর 9 পাচ্ছি, কারণ 6 নং 54। এখন দেখো তার মানে কি সংখ্যাটাকে একটা জোড় সংখ্যা হতে হবে, কারণ 2 দ্বারা বিভাজ্য মাস্ট হতে হবে। যেটা 2 দ্বারা বিভাজ্য সেটা 54 দ্বারা বিভাজ্য নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু যেটা 54 দ্বারা বিভাজ্য সেটা 2 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। সুতরাং সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য হতেই হবে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটাকেও কেটে দিতে পারি, এটাকেও কেটে দিতে পারি, কারণ এই দুটো আমাদের 2 দ্বারা বিভাজ্য হবেই না। এখন এই দুটোকে চেক করা বাকি আছে, ঠিক আছে। এসব আমি করবো না, আমি তোমাদের জাস্ট বলছি। এখন 72-এর মধ্যে আমরা কী পাচ্ছি, 8 আর 9 পাচ্ছি। 9কে তো আগেই নিয়ে নিয়েছি, 9 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, আর আমাদের চেক করতে হবে সেটা 8 দ্বারা বিভাজ্য কিনা। তো 9 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য চেক করলে বেরিয়ে যাবে। এখন যেটা 8 দ্বারা বিভাজ্য সেটা তো 2 দ্বারা বিভাজ্য, সেটা 2ও কেটে দাও, তুমি জাস্ট 8টাকে চেক করলেই হয়ে যাবে। 9 দ্বারা চেক করতে কেন বারণ করছি, 9 দ্বারা চেক করা মানে কি জানো তো, প্রত্যেকটাকে চেক করতে করতে যেতে হবে, প্রত্যেকটা ডিজিটগুলোর যোগফল দিতে হবে, দেখতে হবে সেটা 9 ইকুয়াল হচ্ছে কিনা, তবে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। তার থেকে 8 দ্বারা ডিভিজিবিলিটি চেক করো। 8 দ্বারা ডিভিজিবিলিটি চেকের নিয়ম কি, লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল কিনা দেখে নাও। এবার দেখো যেহেতু 2 দ্বারা ডিভিজিবল নয় এই দুটো, সেই দুটোকে তো আমি কেটেই দিয়েছি, সেই এই দুটোকে চেক করার কোনো মানেই হয় না। তুমি জাস্ট 1 আর 3টাকে চেক করে নাও, তাতে অ্যান্সার বেরিয়ে যাবে। তুমি দেখতে পাবে যে 1-এরই লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হবে, যেখানে 3-এর হবে না। সুতরাং 8 দ্বারা ডিভিজিবিলিটি চেক করলে আমার প্রথমেই বেরিয়ে যেত, ঠিক আছে। তো অ্যান্সার আমার কী হবে, ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার, 1296, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো পরের প্রশ্ন। এটা তোমাদের লাস্টের দিককার প্রশ্ন, আমি একটু এগিয়ে এনেছি যাতে তোমাদের সলভ করে দিতে পারি, কারণ অনেকে বলে স্যার টাফগুলো আগে করেন, আর এখানে তোমাদের অ্যান্সার আমি মুছিনি। দেখো এটাকে কী করে সলভ করে বলে দিই। কী করবে, এখানে তুমি জাস্ট x² দিয়ে ভাগ করে দাও এগুলোকে, ঠিক আছে, ইকুয়াল টু, তুমি দেখতে পাচ্ছ এই x² এটাকে কাটবে, তো কাটলে এটা কী থাকবে, x² থাকবে মাইনাস এটা কেটে বেরিয়ে যাবে, এখানে থাকবে 6
1/x² থাকবে, এদিকে 0/x² মানে 0ই থাকবে। তুমি দেখো এই -6টাকে এদিকে নিয়ে গেলে এটা তোমাদের কী হবে, x², 1/x² ইকুয়াল টু তোমাদের 6। এই 6কে কে ধরে নাও। এবার একটা মজা দেখো, তুমি দেখতে পাচ্ছ ওদিকে তোমাদের দেওয়া আছে x⁻6 1/, এইটা -3 1/, এইটা। তোমরা জানো যে ধরো এক্সের মাথায় আছে আমাদের -a, তার মানে এটা বেসিক্যালি কী হয় 1/, এইটা হয়, ঠিক আছে, জানো এটা। তো সিমিলারলি আমরা এখানে করলাম। এবার দেখো এইটার যে ভ্যালু আসে সেটা তোমাদের আসে 3k, সরি 3k না, k³ প্লাস 3k, ঠিক আছে, এটার যে ভ্যালু আসে। আর এটার যে ভ্যালু আসে এইটুকুর, সেটা আসে তোমাদের k² প্লাস 2, এই হচ্ছে ভ্যালু আসে, ঠিক আছে। তো এখান থেকে দেখো যদি তুমি কে এর মান পুট করে এখানে অ্যান্সার পেয়ে যাবে, k³ প্লাস 3k মাইনাস 3 × k² প্লাস 2, এই তোমাদের ভ্যালু আসবে। তাহলে এটা হবে 216 প্লাস 3 × k মানে 18 মাইনাস 3 × তোমাদের k² মানে 36 প্লাস 2 মানে 38, ঠিক আছে। এটা ফার্দার কি ভ্যালু দিচ্ছে এটা দেখো 234 দিচ্ছে, এটা মাইনাস 8 × 3 = 24, ঠিক আছে, 3 × 3 = 9, 9 আর 2 11। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 120 তোমাদের অ্যান্সার আসছে, যেটা এখানে অ্যান্সার হিসাবে আমার গিভেনও আছে, ঠিক আছে। এই হয়ে গেল, ওকে, আশা করি বুঝতে পারলে। দেখো এবার একটা জিনিস বলে দিই, তুমি দেখতে পাচ্ছ এখানে এক্সের মাথায় 6 আছে, -1/x আছে, দেখো একটা অপরটা রেসিপ্রোকাল আছে, মানে এটা a আছে, তো এটা a মাইনাস মানে 1/a আছে, অর্থাৎ একটা অপরটা রেসিপ্রোকালে আছে। এখানেও দেখো, এখানেও এটা ধরে y ধরে নিই, y আছে প্লাস এটা 1/y আছে, ঠিক আছে। যখন এরকম রেসিপ্রোকালে থাকবে তখনই আমরা k³ প্লাস 3k এই সমস্ত ফরম্যাট ইউজ করতে পারি, নতুবা কিন্তু এই সমস্ত ফরম্যাট ইউজ করতে আমরা পারবো না, ঠিক আছে। এবার k³ কোথা থেকে আসছে, কোথা থেকে k² আসছে একটু পরে বলে দিচ্ছি, মানে অ্যাকচুয়াল ফর্মুলাটাকে ইউজ করে তোমাদের বলে দিচ্ছি। এই হচ্ছে শর্টকাট, ঠিক আছে। যারা শর্টকাটটাকে জানে বা এনাফ প্র্যাকটিস আছে তারা ইজিলি এই শর্টকাটটাকে বুঝতে পারবে এবং করেও ফেলতে পারবে, ঠিক আছে। দিস ইজ দ্য শর্টকাট হেয়ার, ঠিক আছে। উইদিন সেকেন্ডে অ্যান্সার আসবে, কিছু করার দরকার নেই। 6 এই ওপরের যে ফর্মুলাটা এই যে এখানে আমি তোমাদের করেছি, এটাকে তুমি ইজিলি মুখোমুখি করতে পারবে, বাকি পার্টটা মুখোমুখি হয়ে যাবে এখানে। এই ফর্মুলা যদি তোমার এনাফ প্র্যাকটিস থাকে, বীজগণিত যদি এনাফ প্র্যাকটিস না করো তুমি বুঝতে পারবে না। এইবার তোমাদের দেখাই কী করে এখানে k³ 3k ইত্যাদি ইত্যাদি ব্যাপার আসছে, ঠিক আছে। চলো আমি একটা কাজ করছি, এই ওপরের এই পার্টটুকুকে, সবুজ পার্টটুকুকে ছোটো করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমার করতে সুবিধা হয়, যেহেতু ফর্মুলা ইউজ করবো না, বড় হয়ে যাবে, জায়গাটা বেশি লাগে, ঠিক আছে। তোমরা নিজেরাও ট্রাই করো, হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু গণ্ডগোল। বীজগণিতের ক্ষেত্রে নিজেদেরকে প্র্যাকটিস করতে হয়। এখান থেকে আমরা কী পেয়েছিলাম, এখান থেকে আমরা পেয়েছিলাম যে x² মাইনাস 1/x², এর যে ভ্যালু পেয়েছিলাম সেটা আমরা 6 পেয়েছিলাম, সেটাকে আমরা কী ধরেছিলাম, কে ধরেছিলাম। এটা তোমাদের দেখাবো কী করে এখানে কে আসে, চলো। তো এখানে আমাদের ছিল কি, এক্সের মাথায় 6 মাইনাস 1/x এর মাথায় 6 মাইনাস 3, এখানে তোমাদের ছিল এক্সের মাথায় 4 প্লাস 1/x এর মাথায় 4, ঠিক আছে। দেখো এই যেটা রয়েছে এটাকে কী লেখা যায়, এটাকে লেখা যায় এক্সের মাথায় স্কোয়ার তার মাথায় কিউব মাইনাস 1/x এর মাথায় স্কোয়ার তার মাথায় কিউব, ঠিক আছে। আমি একটা একটা করে সলভ করছি। এটাকে দেখো, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে a³ মাইনাস b³। তো a³ মাইনাস b³ এর ফর্মুলা কি, এর মাথায় কিউব, ঠিক আছে, প্লাস 3x² 1/x², x মাইনাস মানে x² মাইনাস 1/x², এই তোমাদের ফর্মুলা হয়, ঠিক আছে। এখানে দেখো এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এইটার ভ্যালু আমরা কী ধরেছিলাম, 6 ধরেছিলাম, তাকে দেখো আমরা কে ধরেছিলাম, তো k³ এলো প্লাস 3 × এটাকে আমরা কে ধরেছিলাম, দেখো কে এলো। এই জন্যই বললাম k³ প্লাস 3k হবে। তো এইটার হোল ভ্যালু আমাদের কী হবে, k³ প্লাস 3k। এবার তুমি ভ্যালু পুট করো, এখানে তুমি দেখবে সেই 234 তোমার আসছে, ঠিক আছে। এবার এই দিকটা দেখো, এইটা দেখো -3, এটা কি a² প্লাস b², তাই না। এই যে এটাকে এইভাবে লেখা যায় হোল স্কোয়ার, যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট চাপাই এখানে, এই দেখো এলো, এইটা আসছে, ঠিক আছে। এই যে এটাকে আমি একটা কাজ করছি, সেকেন্ড লাইনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই লাইনে নিয়ে যাচ্ছি। এখান থেকে যদি আমি দেখি, এটা দেখতে পাচ্ছি যে 3 তো 3 আছে। এটা দেখো a² প্লাস b² কী হয়, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab হতে পারে, বা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab হতে পারে। দেখো আমাদের a মাইনাস b দেওয়া আছে, এইটাকে যদি a ধরো,
এটাকে যদি বি ধরে, এটাকে এ মাইনাস বি ফর্ম্যাটে আমাদের দেওয়া যায়, তো আমি এ মাইনাস বি ফর্মুলা কাজে লাগাবো। ঠিক আছে, তো এই ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। ঠিক আছে, এই গেল। এখান থেকে দেখো এটা কেটে যাচ্ছে। এবার দেখো কি আসছে, মাইনাস 3, এইটা দেখো, এইটাকে আমরা কী লিখেছিলাম এখানে 6, তার মানে কে, এখানে দেখো কে স্কোয়ার এলো প্লাস 2 এলো, দেখো আগেরবার আমি তাই করেছিলাম। ঠিক আছে, তো এখানে তোমাদের 234 আর এই ভ্যালুটা তোমাদের দিচ্ছিল 114, এবং এটা কি কাটাকুটি করে আমরা করছিলাম 120। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারলে যে কীভাবে এখানে কে স্কোয়ার প্লাস এইটা দেখিয়ে দিয়েছি, কে কিউব প্লাস সিকে কী করে আসছে, এখানে কে স্কোয়ার প্লাস 2 কী করে আসছে। দুটো ফর্মুলা ইউজ হয়েছে, যে দুটো ফর্মুলা তোমাদের হয়তো মাথায় থাকবে না, সেই জন্য আমি একটা কাজ করছি, এখানে আলাদা করে ফর্মুলা দুটোকে আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, দুটো ফর্মুলা এখানে ইউজ হয়, একটা হচ্ছে তোমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা হয় সেটা হয় এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab। ঠিক আছে, এ মাইনাস বি, এ হচ্ছে ফর্মুলা হয়। আর একটা ফর্মুলা যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ হয়েছে। এই ফর্মুলা সবাই জানো, সেটা হচ্ছে কি, দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ফর্মুলা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই দুটো ফর্মুলা এখানে ইউজ হয়েছে, ব্যাস আর কিছু না। হোল যা ফ্যাক্টর এর মধ্যে আছে সব আমি তোমাদের বলে দিয়েছি। এবার অনেকে কী করবে, এক্সের মান এখানে ধরে করবে, সেটাও করতে পারো, সেটা একটু হাই লেভেল হয়ে যায়। তোমাকে দেখতে হবে 1 নিতে হবে, তারপর -1 নিতে হবে, তারপর 2 নিতে হবে, তারপর +2 নিতে হবে, তারপর -2 নিতে হবে, তারপর তোমাদের +3 নিতে হবে, তারপর -3 নিতে হবে, করে করে দেখতে হবে যে কোনটা এটা স্যাটিসফাই করছে, সেটা আমার এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্ন, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ। আচ্ছা, এবং যদি একটি কর্ণের দৈর্ঘ্য হয় 18√10 সেমি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? ক্যালকুলেটিভ প্রশ্ন। ঠিক আছে, ট্রাই করো একটু নিজেরা, ভিডিওটা পজ করে ট্রাই করো। ওকে, দেখো দৈর্ঘ্যকে যদি আমি 3x ধরে নিই, তাহলে প্রস্থকে আমি x ধরবো। ঠিক আছে, এবার বলেছে যে কর্ণদৈর্ঘ্য, দেখো কর্ণদৈর্ঘ্য কী হয় আমরা জানি, আয়তক্ষেত্রের যে কর্ণদৈর্ঘ্য হয় সেটা হয় তোমাদের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার ইকুয়াল টু তোমাদের 8√10 তার হোল স্কোয়ার। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অধিভুজ স্কোয়ার, এই তো আমাদের হয় বেসিক্যালি, আর কিছু না। এবার অনেকে এটাকে বলবে স্যার আপনি এখানে রুটোবার দিলেন না কেন? দেখো রুটোবার দেওয়াও যা না দেওয়াতে, রুটোবার দেওয়া দিলেই তো, রুটোবার তুলে দিলেই তো এখানে স্কোয়ার পড়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে আমরা কী পাচ্ছি, 9x স্কোয়ার প্লাস এখানে আমরা কী পাচ্ছি, x স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পাচ্ছি দেখেন 18 তার হোল স্কোয়ার, তার মানে 2, 3, 4, আর এখানে 10 স্কোয়ার মানে 10। ঠিক আছে, তো আমরা কত পাচ্ছি 3240। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো 10x স্কোয়ার ইকুয়াল টু আমাদের হচ্ছে এইটা, 10x স্কোয়ার ইকুয়াল টু এইটা হচ্ছে, এটাকে যদি কাটো, আগের লাইনই করা যেত, তো এক্সের ভ্যালু কী আসবে, 18 আসবে। ঠিক আছে, তার মানে এই এক্সের ভ্যালু আমাদের 18 এলো, তাহলে 3x এর ভ্যালু কত হবে, 3 18 54 হবে। তোমাদের কী বার করতে বলেছে, আয়তক্ষেত্রে পরিসীমা বার করতে বলেছে, বলো আর কিছু আছে এখানে, ইজিলি বার করতে পারবো আমরা। ঠিক আছে, চলো বার করে ফেলা যাক। তো যদি বার করতে হয়, আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সমান কী জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই আমাদের হয়। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত, 54 প্লাস 18। ঠিক আছে, তো 50 আর 18 হলে হতো 68, 68 আর তোমাদের 4 72। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের হবে কত, 144। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই যে। ওকে, চলো পরের প্রশ্ন। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 1/4 পরিধি কত? চলো নিজেরা ট্রাই করো। এখানে পায়ের মান 3.14 নিতে বলেছে, অর্থাৎ এক্স্যাক্ট ভ্যালু বার করতে বলেছে। ওকে, চলো দেখো 2πr হচ্ছে পরিধি হয়, তার 1/4 বার করতে বলেছে। তো 2πr ভ্যালু কী হবে, 2 ইন্টু পাই, পাই মানে কত 3.14 ইন্টু আর, আর মানে কত 10 ইন্টু 1/4, এই করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে,
তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, নিচে আমাদের 100 যাচ্ছে, একটা শূন্য কেটে বেরিয়ে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2 দিয়ে এটাকে কাটলে দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের 15.7, ঠিক আছে 15.7। তো 15.7 এলো। এবার দেখো 15.7 এখানে অ্যান্সার কিন্তু নয়। ফার্স্ট অফ অল এইটা মাথায় রাখো। দেখো একটা বৃত্ত তুমি যদি ধরো, এই হচ্ছে তোমাদের বৃত্তের কেন্দ্র, তো তোমাকে এইটুকু হচ্ছে আমাদের আর্কের, ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের যে আর্ক হয় তার পোর্শন এটা, ঠিক আছে, পরিধির একটা পার্টকে আমরা আর্ক বলি। দেখো এইটুকু, এই যে এইটুকু হচ্ছে আমাদের 15.7, এইটুকু হচ্ছে আমাদের 15.7, কিন্তু বাকি এইটুকু তো রয়েছে, এটা তো ব্যাসার্ধ, তাই না, এটুকু তো রয়েছে, তো এর কত হবে, এটা 10, এটা 10, তো 10 10 20, তো এখানে অ্যান্সার আমাদের তোমাদের হবে 35.7, এইটা আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ সেকেন্ড অপশান কারেক্ট হবে। কেন কারেক্ট হবে দেখো, এই হচ্ছে বৃত্তের 1/4, তুমি তো খালি এইটুকুর বার করছো, এইটুকুর বার করলে আমাদের 15.7 হবে, কিন্তু এই দুটোও তো আসবে না, তাই না, বৃত্তের 1/4 তো এইটা, বৃত্তের পরিধির 1/4 তো বলেনি, বৃত্তের 1/4 বলেছে, পরিধির 1/4 বললে 15.7ই অ্যান্সার আসতো, কিন্তু এইটুকুর তো পরিধি আমাদের কত হবে, 10 + 10 20, এর সঙ্গে অ্যাড করে দাও, অ্যান্সার তোমাদের কত হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এ একটি কাজে 66.23% সম্পন্ন করে 8 দিনে। বি এ অপেক্ষা 40% কর্মক্ষম। বলছে এ একটি কাজের 66.23% সম্পন্ন করে 8 দিনে, আর বি এ অপেক্ষা 40% কম কার্যক্ষম। তারা দুজনে 5 দিন কাজ করে এবং তারপর দুজনে কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ সি 6 দিনে সম্পন্ন করছে। তাহলে এ আর সি একসাথে কত দিনে কাজটা করবে? বেসিক্যালি এই অঙ্কটা কি একটু লেন্দি করে দিয়েছে, আর কিছু না, নিজেরা ট্রাই করো, একটু ভিডিওটা পজ করো এবং ট্রাই করো। ওকে, দেখো অ্যান্সার তোমাদের বলছে 7.1/5, তো 66.2/3 দিন মানে 2/3%, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2/3 অংশ। কী করে তুমি পেলে? দেখো এমনি নর্মালি করতে পারো, 66 × 3 + 2 করলে তুমি দেখবে 200 আসছে, নিচে 300 থাকবে, 200 300 কাটাকুটি করলে 2/3 আসবে। আর তুমি এটাও জানো যে 33.33% মানে কি, 33.33% মানে হচ্ছে 1/3। এর ডবল করলে আমরা 66.66% পাই, তাহলে এখানেও এর ডবল হয়ে যাবে, অতএব 2/3 হবে। ঠিক আছে, তোমরা নর্মালিও করতে পারো বা এইভাবেও দেখে নিতে পারো, এটা পার্সেন্টেজের ব্যাপার। ঠিক আছে, তো এত অংশ এ করে কত দিনে? 8 দিনে। ঠিক আছে, তাহলে এক অংশ কত দিনে করবে? 8 মানে 3/2 হবে এখানে। তো দেখতে পাচ্ছি অ্যান্সার, মানে অ্যান্সার নয়, এটার যে ক্যালকুলেশনের উত্তর আসবে সেটা তোমাদের কী আসবে? 12 আসবে। ঠিক আছে, অথবা আমরা কী দেখতে পাচ্ছি, এ কিন্তু 12 দিনে টোটাল কাজ কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, আর এখানে কি বলেছে দেখো, বি এ অপেক্ষা কম কার্যক্ষম। তাহলে এ যদি 100 করে, বি তাহলে কী করবে? তার থেকে 40 কম করবে, তার মানে বি 60 করবে। কাটাকুটি করলে তুমি কী পেয়ে যাচ্ছ? 5:3 পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে এদের ওয়ার্কিং এফিসিয়েন্সি, এটা হচ্ছে কি এদের এফিসিয়েন্সি। তাহলে এর যদি উল্টো করে দাও তাহলে তুমি কী পাবে? দিন পাবে। আমরা জানি এফিসিয়েন্সি উল্টো করলে আমরা দিন পাই। ঠিক আছে, এফিসিয়েন্সি উল্টো করলে আমরা দিন পাই। তো 3 ইউনিটের ভ্যালু যদি 12 হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 20 হবে। কীভাবে 20 হলো? *4 করলে, এখানেও *4 করে দাও, 20 হয়ে গেল। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এ 12 দিনে কাজটা সম্পন্ন করে, ঠিক আছে, বি করে কাজটা সম্পন্ন 20 দিনে। ওকে, ক্লিয়ার হয়েছে? এদের এলসিএম নাও, টোটাল কাজ হচ্ছে আমাদের 60। আবার সে আমরা দেখতে পাচ্ছি এখানে 5, এখানে 3 চলে আসবে এফিসিয়েন্সি ডেফিনেটলি। তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত? 8। এই এফিসিয়েন্সিতে এরা 5 দিন কাজ করেছে, তাহলে কত ইউনিট কাজ শেষ করে ফেলেছে? 40 ইউনিট কাজ শেষ করে ফেলেছে। বাকি কত আছে? 60 ইউনিট টোটাল কাজ, 40 ইউনিট কাজ শেষ করে ফেলেছে, বাকি আছে 20 ইউনিট কাজ। এই 20 ইউনিট কাজ কে করেছে? সি করেছে। কত দিনে করেছে? 6 দিনে করেছে। 20 ইউনিট কাজ সি 6 দিনে করে, টোটাল কাজ তাহলে সি কত দিনে করবে? 18 দিনে করবে। ক্লিয়ার হয়েছে? প্লেন উইকিং নিয়ম। 20 ইউনিট কাজ যদি 6 দিনে করে, 1 ইউনিট কাজ 6/20, 60 ইউনিট কাজ দেখতে পাচ্ছি 18 দিনে করবে। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ একটা কাজ করে হচ্ছে তোমাদের কত দিনে? 12 দিনে, আর সি একটা কাজ করে 18 দিনে। এদের এলসিএম নাও, 36 আসছে। তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে তোমাদের 3 ইউনিট, এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 2 ইউনিট। ঠিক আছে, টোটাল করলে হয় 5, তাহলে 36/5, অ্যান্সার হবে তোমাদের 7.1/5। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একদম টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এটা বোঝানোর কিছু নেই। আর যারা বেসিক বুঝতে চাইছো, বেসিক ক্লাস আমি দেবো, সেখানে দেখে নিও। ঠিক আছে, এটা তো তোমাদের জাস্ট প্র্যাকটিস করাচ্ছি। চলো পরের প্রশ্ন।
পরের প্রশ্ন দেখো, বলছে 265 মিটার দীর্ঘ একটা ট্রেন 61 কিলোমিটার/আওয়ার বেগে ধাবমান আছে, তাহলে এই ট্রেনটি কত সময়ে 57 কিলোমিটার/আওয়ার বেগে ধাবমান এবং বিপরীত অভিমুখে ধাবমান 245 মিটার দীর্ঘ আরেকটা ট্রেনকে অতিক্রম করবে? ইজি প্রশ্ন, চলো ট্রাই করো। ওকে, দেখো বলছে যে 265 আর এদিকে কত আছে 245, দুটো ট্রেনের যে টোটাল দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। কিন্তু এখানে দেখো বিপরীতমুখী আছে, তার মানে দুটোর যে গতিবেগ হবে সেটা তোমাকে কী করতে হবে, অ্যাড করতে হবে। কিন্তু দেখো গতিবেগগুলো তোমাদের কিলোমিটার/আওয়ারে আছে, তো মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমরা কী করি, 5-এ 8 দিয়ে এটাকে গুণ করে দিই, তো এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ওপরে দেখতে পাচ্ছ 200, 200, 400 আর 110, 510, আর নিচে আমাদের কত আসছে 108 বাই 5/18, এটাকে কাটাকুটি করলে হচ্ছে তোমাদের 6 এবং 5 মানে 3 এর শূন্য কেটে গেল, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 17, তাহলে অ্যান্সার আমাদের কী হবে 17। বলো কতক্ষণ লাগলো? ঠিক আছে, টোটাল যে দৈর্ঘ্য হবে এই হচ্ছে টোটাল দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যকে আমরা কী করবো, গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাই, টাইম পেয়ে যাবো। ডিস্ট্যান্স বাই টাইম সবাই তো শুনেছো, ডিস্ট্যান্স বাই টাইম সেটা করলে, ডিস্ট্যান্স বাই স্পিড সেটা করলে আমরা কী পাই, টাইম পাই। ডিস্ট্যান্স বাই স্পিড করলে আমরা টাইম পাই। ওকে, তো সেটাই আমি এখানে বেসিক্যালি করলাম, ডিস্ট্যান্স বাই স্পিড করলাম, টাইম পেলাম। ওকে, চলো পরের প্রশ্ন দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু বলে দিই, মিস্টেক আছে, বাংলাতে মিস্টেক আছে, ইংরাজি এবং হিন্দিতে কোনো মিস্টেক নেই। এটা হবে শঙ্কু আকৃতির সমাধির ভূমির ক্ষেত্রফল হচ্ছে অ্যাড, এখানে তোমাদের ভূমির কথাটা অ্যাড হবে। ঠিক আছে, তোমরা ধরে নাও এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, কারণ হিন্দিতে আধার কথাটা বলা আছে আর ইংলিশে বেস কথাটা বলা আছে। ঠিক আছে, চলো ট্রাই করো, এখানে বাংলায় মিস্টেক আছে, রেলের প্রশ্নেই মিস্টেক ছিল বাংলাতে, তাহলে অ্যান্সার আসবে না। ভিডিওটা পজ করে ট্রাই করো, ওই জন্য রেকর্ডেড ভার্সন দেওয়া হচ্ছে যাতে তোমাদের ওয়েট না করতে হয়। দেখো একটা এখানে শঙ্কু আছে, সেই শঙ্কুর যে ভূমি আছে, ঠিক আছে, শঙ্কুর যে ভূমি আছে সেই ভূমির যে ক্ষেত্রফল সেটা কত বলছে তোমাদের, 616। ভূমির ক্ষেত্রফল মানে কি, দেখো এটা একটা বৃত্ত, তার মানে বৃত্তের ক্ষেত্রফল, তো πr² = 616। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 22/7 নাও, তাহলে r² ভ্যালু আমাদের 616। তুমি দেখতে পাচ্ছ ডাইরেক্টলি এটা 22 দিয়েও কাটা যায়, বা তুমি যদি চাও এটা 11 দিয়ে কেটে দেখতে পারো, 2 দিয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমাদের 5 and 6, ফার্দার আবার যদি তুমি এটাকে কাটো এটা তোমাদের হয়ে যাচ্ছে কত, 28। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে r² যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 28 × 7 দাঁড়াচ্ছে। তো r এর ভ্যালু কী হবে, এটাকে যদি রুট করে দাও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, রুট করলে কত পাচ্ছি দেখো, এটা অ্যাকচুয়ালি তোমাদের 196 আসবে, তার মানে 14 আসবে। ঠিক আছে, 2 আসবে একটা বাইরে আর 7 বাইরে যাবে, তাহলে কত আসবে আমাদের এখানে 14। তো এখানে আমরা r এর যে ভ্যালু পাচ্ছি সেটা আমাদের কী পাচ্ছি, আমরা পাচ্ছি 14। ওকে, আর দেখের উচ্চতা বলা রয়েছে, কত বলা রয়েছে, 48। ঠিক আছে, উচ্চতা আমাদের কত বলা রয়েছে, 48। তোমাদের কী বার করতে বলেছে, বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, তার মানে πr/l, এর ভ্যালু তোমাদের এখানে জানার দরকার। এর ভ্যালু যদি না জানো তুমি এখানে কাজ করতে পারবে না। এল কোনটা, এই যে আমাদের এখানে যে রেখাটা গেছে, এই যে এইটা, ঠিক আছে, এই যে বক্ররেখা এটাকে আমরা এল বলছি। ঠিক আছে, এবার দেখো এখানে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে যার উচ্চতা হচ্ছে আমাদের 48, আমি এখানে 48 তোমাদের মুছে দিচ্ছি। ঠিক আছে, ওকে, যার এই উচ্চতা হচ্ছে তোমাদের 48 আর বেজ হচ্ছে তোমাদের 14, তাহলে এল এর ভ্যালু কী হবে, দেখো এখানে একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে এল এর যে ভ্যালু দাঁড়ায় অ্যাকচুয়ালি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার, এই ফর্ম্যাটে অনুযায়ী দাঁড়ায়, যেখানে এল এর ভ্যালু হচ্ছে অতিভুজ। তো কী করবো আমরা, 48 স্কোয়ার প্লাস হচ্ছে তোমাদের 14 স্কোয়ার, তুমি দেখবে এখানে ওভারঅল আসছে 2500। ঠিক আছে, তাহলে 2500 রুট করলে আমরা কী পেয়ে যাবো, 50 পেয়ে যাবো। ঠিক আছে, তো এল এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের কী দাঁড়াবে, 50। ঠিক আছে, ওকে, এল এর ভ্যালু 50 এলো। চলো এবার আমরা ফর্মুলায় প্রয়োগ করি, πr/l, পাই মানে আমাদের কত, 22/7, আর মানে আমাদের কত এখানে 14, আর এল মানে আমাদের কত, 50। এইটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এই যে πr/l এটা হচ্ছে তোমাদের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, বক্রতল বলতে কোনটা বোঝায়, নিচের ভূমি ছাড়া বাকি যে অংশটা সেটাকে আমরা বক্রতল বলি। ঠিক আছে, এই যে ভূমি ছাড়া, ভূমির তো ক্ষেত্রফল 616 বলেই দিয়েছিল, ভূমি ছাড়া বাকি অংশটার ক্ষেত্রফল হচ্ছে তোমাদের বক্রতল। তো বলেছে এই টোটাল ক্ষেত্রফলটার প্রতি মিটার স্কোয়ারে খরচ হয় 150, তো এত মিটারে কত খরচ হবে, 1 মিটারে যদি 150 খরচ হয় তাহলে এত মিটার স্কোয়ারে কত খরচ হবে, এটা 1 মিটার স্কোয়ারে, ভালো করে বুঝবে, এটা 1 মিটার স্কোয়ারে যদি খরচ হয় 150, তাহলে এত মিটার স্কোয়ারে কত খরচ হবে, কী করবে, এর ইন্টু করে দেবো, ইন্টু 150, এটারও ইন্টু হবে, ইন্টু 150। ঠিক আছে, তুমি গুণ করো, তুমি দেখতে পাবে এটা 330,000 আসছে। ঠিক আছে,
আশা করি বুঝতে পারলে। কাটাকুটি করে নিও। 7 দিয়ে 14কে যাবে 2, 2 দিয়ে 50কে যাবে মানে 100, 100-র সঙ্গে 15 মানে 1500 হবে, অ্যাকচুয়ালি 15,000 হয়ে যাবে, একটা শূন্য আছে, 15,000, 15,000 ইন্টু 22কে ভেঙে নেবে 2 ইন্টু 11তে, দেখবে এটা 165 আসছে, 165 ইন্টু 2 করলে হবে 33, এখানে 3,30,000, এই তোমাদের অ্যান্সার হবে। ওকে, চলো পরের প্রশ্ন। একদমই ইজি প্রশ্ন, অপশান তুলছি না। দেখো একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, সেই সমকোণী ত্রিভুজের বলেছে তোমাদের এই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। দেখো আমরা সব থেকে বড় বাহুটাকে অতিভুজ ধরি, আর বাকি যে কোনো একটা বাহুকে তুমি ভূমি, যে কোনো একটা বাহুকে তুমি লম্ব ধরতে পারো। এটাকে আমি লম্ব ধরছি, এটাকে আমি ভূমি ধরছি, ঠিক আছে। ফর্মুলা কী হয় আমাদের ক্ষেত্রে বলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এখানে লম্ব, তো হাফ ইন্টু ভূমি, ভূমি আমাদের 24, লম্ব আমাদের 10। এখান থেকে তুমি দেখবে এখানে অ্যান্সার তোমাদের চলে আসছে 120 সেমি স্কোয়ার, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের প্রশ্ন। চলো নিজেরা ট্রাই করো, ভালো লেভেলের প্রশ্ন, এটা ক্যালকুলেশন আছে। বিভাজ্যতা চেক করতেও পারো, কিন্তু দেখো বিভাজ্যতা চেক করলে এটা 3 এবং 2 মানে 6-এর বিভাজ্যতা চেক করতে হবে, 22-এর 7 ইনক্লুড আছে মানে এখানে 22, 11 বিভাজ্যতা চেক করতে পারো। দেখো 11 বিভাজ্য যদি চেক করো, এটাও তোমাদের 11 দিয়ে যাবে, এটাও তোমাদের 11 দিয়ে যাবে, ঠিক আছে। ইনফ্যাক্ট এটাও মনে হচ্ছে এটাও তোমাদের 11 দিয়ে যাবে। যদি 6-এর বিভাজ্যতা চেক করো, দেখো প্রথমটা তো 6 দিয়ে যাবে না, কিন্তু এটাও তোমাদের 32, 30, এটাও তোমাদের 6 দিয়ে যাবে, এটাও তোমাদের 6 দিয়ে যাবে। সো দেখতে পাচ্ছ দুটো দুটো করে চলে আসছে, সুতরাং বিভাজ্যতা চেক করে অঙ্ক করা যাবে না। ওকে, ওই অঙ্কটাকেও তোমরা দেখবে বিভাজ্যতা চেক করে করা যাচ্ছে না, ওই যে 3,30,000 একটু আগে যে পরিমিতির অঙ্কটা করালাম। তো বেসিক নিয়মই করতে হবে, কিছু করার নেই, রেল এইভাবেই দিয়ে দিয়েছে। তো বলেছে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে কত, 3 এবং 2, তার মানে একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 2x, আর হচ্ছে তোমাদের 3x, আর হাইট হচ্ছে তোমাদের 2x। এই হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ, এ হচ্ছে তোমাদের লম্ববৃত্তাকার চোঙ, যার হাইট কত বলেছে তোমাদের 3x, ঠিক আছে। আর ব্যাসার্ধ কত বলেছে তোমাদের, ব্যাসার্ধ তোমাদের বলেছে 3x, ঠিক আছে, ব্যাসার্ধ তোমাদের বলেছে 3x, আর হাইট তোমাদের বলেছে 2x। ওকে, কারেক্ট। আর কি করতে বলছে, বলছে যে এই চোঙটার যে আয়তন, আচ্ছা আয়তন, তাহলে পাই আর স্কোয়ার এইচ, সেটার ভ্যালু কী বলেছে এখানে 19,404। আচ্ছা, কাটাকুটি করতে আরম্ভ করো, 22-এর 7 ইন্টু তোমাদের আর স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার, ইন্টু হাইট হচ্ছে তোমাদের 2x, মানে এখানে একটা কিউব হবে, কারণ দেখো এক্স স্কোয়ার আর এক্স মিলে কিউব হচ্ছে, তো 19,404। যদি কাটাকুটি করো 11 দিয়ে কাটো, 11 2, এটা হচ্ছে তোমাদের 11 1 7 6 4, আবার এটাকে 2 আর এই 2 মানে 4 দিয়ে কাটো এটাকে, 4 4 1, ঠিক আছে। তো এক্সের কিউবের যে ভ্যালু আসছে সেটা তুমি দেখতে পাচ্ছ, এটা এই 9 দিয়ে আছে, তো 9 দিয়ে এটাকে আবার ফার্দার কাটো, 9 দিয়ে ফার্দার কাটলে এটা কত হচ্ছে 49, তাই তো 49। আচ্ছা, এই এসে গেছে 49 ইন্টু 7, তার মানে দেখুন 49-এর মধ্যে দুটো 7 আছে, আর এখানে একটা 7, তার মানে এক্সের যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের 7ই দাঁড়াবে, ঠিক আছে। কিউবের ভ্যালু যদি 3টে 7 হয়, তাহলে এক্সের ভ্যালু কী হবে, একটা 7 হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কী পেয়ে গেলাম, আমরা এখান থেকে পেলাম এই 3x আর 2x-এর ভ্যালু পেয়ে গেছি। এক্সের জায়গায় 7 পুট করো, তার মানে 3x-এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের 21 দাঁড়াবে, আর 2x-এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের কী দাঁড়াবে, 14 দাঁড়াবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এগুলো একদম ইজি। এবার কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল কত। বক্রতলের ক্ষেত্রফল মানে কি, ওপরে যে বৃত্ত আছে আর নিচে যে বৃত্ত আছে সেই বৃত্তটা বাদ দিয়ে বাকি পার্টগুলোকে বলা হয় বক্রতল। ভ্যালু কী হয়, 2 পাই আর এইচ হয়, ঠিক আছে। তো 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর এর ভ্যালু কত আমাদের 14, আর এইচের ভ্যালু কত আমাদের 21, ঠিক আছে। কাটাকুটি করো, এটা হচ্ছে তোমাদের 2 দিয়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 21, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8, লাস্টে আমাদের 8 থাকবে যে অপশান এইটা, ঠিক আছে। 18 48, লাস্টের টুকু একটু ট্রিক দিয়ে করে দিলাম। চলো পরের প্রশ্ন। দেখো এই অঙ্কটা একটু টাফ অঙ্ক, ঠিক আছে। যাদের স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আইডিয়া নেই বা একটু গ্রুপ ডাটা কি আনগ্রুপ ডাটা কি সেটা সম্পর্কে আইডিয়া নেই, তারা অঙ্কটাকে স্কিপ করে যাও, আমি জাস্ট তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমাদের বলেছে যে ধরা যাক মধ্যমা এ, এটা হচ্ছে তোমাদের মধ্যমা মানে কি মিড পয়েন্ট এটা, ঠিক আছে। আর ডিআই ইকুয়াল টু তোমাদের এক্স আই মাইনাস এ, এটা একটা জেনারেল ফর্মুলা তোমাদের, ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ, ঠিক আছে, এটা তোমাদের জেনারেল ফর্মুলা। এবার যদি এক্স আই টার্মের জন্য হয় তাহলে এটা হয়ে যাবে ডিআই,
ঠিক আছে, এক্স আই টার্মের জন্য হলে এটা হয়ে যাবে ডিআই, ইন্ডিভিজুয়াল টার্মের জন্য হলে এটা ডিআই হয়ে যায়, ঠিক আছে। তো নর্মাল ফর্মুলা কি আমাদের বলে, নর্মাল ফর্মুলা বলে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ। ওকে, এবার দেখো এখানে তোমাদের একটা বলা রয়েছে সামেশন অফ এফ আই ডিআই, ঠিক আছে, মানে এফ আই ডিআইয়ের যে যোগফল সামেশন সেটা তোমাদের কত বলা রয়েছে 130.5, ঠিক আছে। আর তোমাদের সামেশন অফ এফ আই বলা রয়েছে কত, সেটা তোমাদের বলা রয়েছে 90, ঠিক আছে, কত বলা রয়েছে 90। এবার এই দুটোকে যদি আমি ভাগ করি, মানে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এফ আই ডিআইকে যদি এফ আই দিয়ে ভাগ করি, আমি এভাবেই তোমাদের বলছি, জাস্ট বেশি টার্ম ইউজ করলে তোমাদের অসুবিধা হতে পারে। তো সেখানে কী চলে যাবে, এইটা ইকুয়াল টু আমার ডি চলে আসবে, ঠিক আছে, এই যে এই টার্মটা, ঠিক আছে, এই টার্মটা ইকুয়াল টু আমার কী চলে আসবে, ডি চলে আসবে। ওকে, তো যদি ভাগ করো তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা 90 দিয়ে ডাইরেক্ট কাটা যায়, তো তোমাদের চলে আসবে 145, ঠিক আছে। নিচে তোমাদের 10 আছে, হ্যাঁ নিচে তোমার 10 আছে, আর এই দশমিকের জন্য একটা শূন্য আবার নিচে আসবে, কারণ এটা তোমাদের হয়ে যাবে 1.45, ঠিক আছে, এই তোমাদের চলে আসবে। ওকে, 9 দিয়ে কাটলাম আমি, ক্লিয়ার, তো 1.45 চলে আসবে। এবার এই 1545কে এখানে বসাও, এক্সের মান আমাদের বার করতে হবে, ঠিক আছে। সকল দেখো এক্স আই এর সকল মানের গাণিতিক গড় মানে হচ্ছে এক্স, সেই এক্সের মান আমাদের এখানে বার করতে হবে, মিন, এটা হচ্ছে মিন, গাণিতিক গড় মানে কি, গড়ের ইংরেজি কি, মিন, ঠিক আছে। তো আমাদের এই মিনটা বার করতে হবে, মিন, উই নিড টু ফাইন্ড আউট দ্যাট মিন, মিন মিনস এক্স, এক্সের মান আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো ডিআই এর জায়গায় আমি কি বসাচ্ছি 1.45 ইকুয়াল টু এক্স মাইনাস এ, এর মান কত রয়েছে আমাদের 142.5, এই আমাদের রয়েছে। এবার এখান থেকে আমরা যদি ইকুয়াল টু দিয়ে আমরা ইজিলি মান বার করতে পারবো যে এক্সের যে ভ্যালু বেরোচ্ছে সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 143.95 বেরোচ্ছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই দেখো। ওকে, এবার এইটা একটু উচ্চমানের অঙ্ক, ঠিক আছে, এটা তোমাদের 11-12 যে স্ট্যাটিস্টিক্স পড়ানো হয় তার মধ্যে এটা আছে, এটা অ্যাকচুয়ালি ওই যে মোড মিডিয়ান যে রেঞ্জ আছে তার একটু হাই লেভেল অঙ্ক, ঠিক আছে। এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়বে না, এ ধরনের অঙ্ক রেলওয়ে গ্রুপ ডিতে আসার চান্স নেই, কারণ এটা রেলওয়ে গ্রুপ ডির সিলেবাসে নেই, ঠিক আছে। আসলেও শুধুমাত্র মিন বা মোড বার করতে বলবে, এত লেভেল হাইয়ের অঙ্ক পড়বে না। ওকে, সেটাকে স্কিপ করে যেতে পারে, জাস্ট তোমাদের করে দেওয়ার দরকার, ওই জন্য করে দিলাম। চলো পরের প্রশ্ন, এটাও ইজি অঙ্ক, আমি অপশান তুলিনি, ডাইরেক্ট তোমাদের করে দিচ্ছি। বলেছে একটা প্রিন্সিপাল আছে যেটা হচ্ছে 5700 টাকা, ঠিক আছে, এটাকে 2 বছরের জন্য রাখা হয়েছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 10%, ঠিক আছে। তার মানে এর 10%, এর 10% মানে কত, 0 কেটে যাবে আর 570 হবে, এর 10% মানে কত হবে 570। নেক্সট ইয়ারে আবার কী করবো, এর 10% বার করবো, ঠিক আছে। এর 10% মানে কত, দেখো 570 তার 10%, তো বেসিক্যালি 57ই হবে, 2 শূন্য কেটে যাবে, তোমাদের জাস্ট একবার করে দিচ্ছি যাতে বুঝতে পারো তোমরা, এই হচ্ছে 57। তাহলে তোমাদের ইন্টারেস্ট কত হবে 57, মানে 570 প্লাস এখানে তোমাদের 57, তো 570 ইন্টু 2 প্লাস তোমাদের 57। ওকে, কত হচ্ছে দেখো 0, 7 দুগুণ 14, 4, আর তাহলে 1, 5 দুগুণ 10 আর 1 11, প্লাস তোমাদের 57 যদি করো এটা হচ্ছে তোমাদের 7911। তোমাদের কী বার করতে বলেছে, টোটাল কত বার করতে বলেছে, দেখো এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। আর আমরা জানি প্রিন্সিপালের সঙ্গে যদি আমরা সিআইকে অ্যাড করি তাহলে আমরা কী পেয়ে যাবো, অ্যামাউন্ট পেয়ে যাবো, ঠিক আছে। তো প্রিন্সিপাল আমাদের কত বলেছে 5700, আগেই জানি আমরা, প্লাস তুমি এখানে কী করো প্লাস 1197 তুমি অ্যাড করে দাও, ঠিক আছে, তুমি এখানে অ্যান্সার পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ উপরে আমাদের অ্যান্সার দেওয়া আছে 6897, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কিছুই নেই অঙ্কটার মধ্যে, একদম গড়পড়তা অঙ্ক। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি 12 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, ভেরি ইজি প্রশ্ন, চলো নিজেরা ট্রাই করো, 3 এবং 4-এর ডিভিজিবিলিটি চেক করো, বেরিয়ে যাবে। যেগুলো টাফ অঙ্ক সেগুলো করে দিয়েছি মোটামুটি, এখন যে অঙ্কগুলো আসবে আর একটা অঙ্ক আছে টাফ, বাকিগুলো সব ইজিই আছে। চলো, আমি তো দেখলাম কোনোটাই টাফ নয়, ক্যালকুলেটিভ প্রশ্ন আসছে, ঠিক আছে, টাফ কিছু আসেনি, ক্যালকুলেশন বেশি, ইনভলভমেন্ট অফ ক্যালকুলেশন দেখতে পাচ্ছি আমি। অ্যান্সার ফার্স্ট ওয়ান হবে, কেন ফার্স্ট ওয়ান হবে দেখো, কী বললাম আমি, 3 এবং 4-এর ডিভিজিবিলিটি আমি চেক করতে বলেছি। এখন দেখো 4 দিয়ে ডিভিজিবিলিটি চেক করার রুলস কি, শেষ দুটো ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা ডিভিজিবল। তুমি দেখতে পাচ্ছ সব কটাই এখানে 4 দ্বারা ডিভিজিবল, সুতরাং আমাদের 3 দ্বারা ডিভিজিবিলিটি চেক করা ছাড়ার কোনো উপায় নেই। তো 3 দ্বারা ডিভিজিবিলিটি চেক করো, কী হবে, ডিজিটগুলোর যে যোগফল হবে সেটা 3 দ্বারা বিভাজিত হবে। এখানে দেখতে পাচ্ছ 2 আর 3 হচ্ছে 5, 5 আর 6 11, 11 সাথে 18, 18 হচ্ছে 27, 27 আর 6 হচ্ছে তোমাদের 33, 33কে 3 দ্বারা যায়, সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারে, ঠিক আছে। বাকিগুলোকে একবার চেক করে দেখো, দেখো 9 আর 9কে ছেড়ে দাও, 7 আর 2 9 ছেড়ে দাও, এখানে দেখতে পাচ্ছ 4 আর 1 5 আসছে, 5কে তো 3 দ্বারা যায় না, সো গেল, এটা আমাদের অ্যান্সার হতে পারে না। এখানে দেখো 7 আর 2 9 ছেড়ে দাও,
5 আর 4 9 ছেড়ে দাও, 8 আর 6 14, 14 তো 3 যাওয়া যায় না, সো গেল। এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ 4 আর 4 8 আর 1 9 ছেড়ে দাও, আর তাহলে তোমাদের থাকছে কি 15 আর 5 20, ঠিক আছে। 20কে তো 3 দ্বারা যায় না, সেটাও ছেড়ে দাও। তো এই তিনটে একটাও অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার আমাদের প্রথমটাই হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটাও তোমাদের টাফ প্রশ্ন নয়, কিন্তু যদি ক্যালকুলেশন উল্টোপাল্টা করো তাহলে টাফ হয়ে যাবে। পার্সেন্টেজের সিম্পল, পার্সেন্টেজের উপর অঙ্ক। ট্রাই করো নিজেরা ট্রাই করো। ওকে, ডান। দেখো এ এবং বি হলো এমন দুটি সংখ্যা যেখানে এ হলো বি অপেক্ষা 40% অধিক, ঠিক আছে। তার মানে এ আমরা ধরছি 140 আর বি আমাদের হয়ে যাচ্ছে 100, ঠিক আছে। যদি কাটাকুটি করো, কাটাকুটি করে কমই নাও, এটা তোমাদের 5, এটা তোমাদের 7, বি এর ভ্যালু 5, এর ভ্যালু 7, এটা রেশিওতে আছে, তাহলে বিকে তুমি 500 ধরতে পারো আর একে তুমি ধরে নাও 700। এবার কি বলেছো দেখো, এর মান যদি 20% হ্রাস পায়, দেখো এর 20% মানে কত, -20, এর 20% মানে কত, 140, তাই না? 20% মানে 140, 140 হ্রাস করিয়ে দাও, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ যদি 200 কমতো তাহলে হতো 500, আরও 40 কমবে, তার মানে 460, ঠিক আছে। গেল, ঠিক করলাম তো? 1 2 না, সরি 500 হবে, 500। 200 কমলে 500 হতো, কিন্তু তা তো কমছে না, 140 কমছে, তো 560 হবে। আচ্ছা নেক্সট দেখো, বিকে কী বলেছে, বি এর মান যদি 38% বৃদ্ধি করানো যায়, +38%, এগুলো সব পার্সেন্টেজই আছে, ঠিক আছে, এটাও পার্সেন্টেজই ছিল। তো তোমাকে কী করতে বলছে, বৃদ্ধি করতে বলছে। দেখো 38% বৃদ্ধি করছো, 100 কেটে গেল, তো 8 5 40 0, জাস্ট মিনিট, একটা জিনিস বলে দিই। দেখো এই যে 700 থেকে 20% কমাচ্ছ, 20% মানে কত, 140 তুমি কমাচ্ছ কিন্তু 700 থেকে, তবেই তোমার অ্যান্সার কত আসছে, 560। এটা তুমি বিয়োগ করছো, ঠিক আছে। এটা অনেকে বুঝতে পারবে না, একবার লিখে দিলাম। আর এইটা দেখো 38% মানে কি, নিচের 100 আর 500 দুটো শূন্য কেটে বেরিয়ে গেল, 5 দিয়ে এটাকে গুণ করো, কত হচ্ছে তোমার দেখো, আমি এই পাশে লিখছি, 8 5 40 0 হয়, এটা হলো 4, 5 3 15 আর 4 হচ্ছে 19, তার মানে 500 থেকে 190 বিয়োগ যাবে, ঠিক আছে। 200 বিয়োগ করলে 300 হতো, তাহলে এটা হবে তোমাদের 310, ঠিক আছে। ওকে, 310। তো এবার দেখো 310 একটা আর একটা 560, দুটোকে যোগ করো আর আগের দুটোকে যোগ করো। আগে কত ছিল, 1200 ছিল, এখন কত হচ্ছে দেখো 70, আর 5 আর 3 হচ্ছে তোমাদের 8, তাই তো 60 8। তো কত তোমাদের কমে যাচ্ছে, আগে 1200 ছিল, এখন 870 হয়ে গেছে, কমে যাচ্ছে কত, 30, তোমাদের 330 কমে গেছে, ঠিক আছে। তো 1200 থেকে যদি 330 কমে যায়, তাহলে পার্সেন্টেজে ওভারঅল কত কমছে বা বাড়ছে, এখানে কমছে হবে, কত কমছে দেখো। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে, আমি তো 3 পূর্ণ দেখতে পাচ্ছি, সামথিং ইজ রং, মেবি 10 এটা হয়ে যাচ্ছে। ওহো, দেখো কাণ্ড, আমি এখানে বাড়বে তো, আমি ওই জন্য খুঁজে পাচ্ছি না, এটা তো বাড়বে, আমি কমই দিয়েছি, তো এটা কত হবে, 690 হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গায় গন্ডগোল হয়েছে, এই জায়গাটায় আমাদের গন্ডগোল হয়েছিল। ওকে, ক্যালকুলেশন দেখো, সিলি মিস্টেক্স কীরকম হয়, এরকম পরীক্ষার সময় তোমাদেরও হতে পারে। তো 0 6 আর 9 কত, 15, হয়তো হলো 1, 5 টাকে 6, 6 6 কত হচ্ছে 12, ইয়াস বেড়ে গেছে, ওকে ভুল হয়ে গেছে, ঠিক আছে। বেড়েছে না, কত বেড়েছে, 50 বেড়েছে, 1200 50 বাড়ছে, তাহলে 100-এ কত বাড়বে, অ্যান্সার বেরিয়ে গেল। এতক্ষণ ধরে খিচুড়ি করছি আমরা, এখানে কাটাকুটি করো, দেখতে পাচ্ছ 4 পূর্ণ 1 6ই হবে, কারণ 4 বরং 48, 4 ছাড়া আর কিছু আসতেই পারে না এখানে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ট্রাই করো এটা। থিটার মান বের করতে বলেছে, তুমি বলো এখানে 1 কখন আসবে, এটাকে হাফ হতে হবে আর এটাকে হাফ হতে হবে। সাইন থিটা, সাইন কতর মান হাফ হয়, এখানে সাইন 30 মান হাফ হয়, তার মানে এটা থিটা 30, এটাও থিটা আমাদের 30ই হবে, ঠিক আছে। ওই জন্য অ্যান্সার এখানে =1 আসবে। আর এখানে বলেও দিয়েছে দেখো, থিটা তোমাদের 90 থেকে ছোটো অথবা সমান, আর 0 থেকে বড় অথবা সমান হবে, অ্যাকচুয়ালি এখানে 30 হবে অ্যান্সার। থিটার মান কত হবে, 30। কী করে বুঝলাম, দেখো আমি এখানে দেখতে পাচ্ছ এটা আর এটা আছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, দেখো সাইন থিটা প্লাস তোমাদের আছে 1/4 কসেক থিটা =1 আছে। তুমি বলো এটার মান যদি হাফ না হয় আর এটার মান যদি হাফ না হয়, দুটোকে যোগ করলে 1 কোনোভাবে হতে পারে, হবে না, ঠিক আছে। অথবা এটা মান 0 হতে হবে, তো আমি হাফ হাফ করে নিচ্ছি। এখন থিটার মান যদি 30 পুট করো,
তুমি দেখবে সাইন থিটার মান তোমাদের 30 পুট করো, তাহলে ডাইরেক্ট হাফ আসবে, ঠিক আছে। আর এটা দেখো 1/4 কোসেক 30 মান হচ্ছে তোমাদের 2 হয়, করিয়ে দিই, ঠিক আছে। 1/4 কোসেক 30, ঠিক আছে, কোসেক 30 মান কত হয় তোমাদের 2 হয়, ঠিক আছে। তো ইন্টু 2 তুমি দেখতে পাচ্ছ হাফ চলে আসছে, আবার দেখো হাফ প্লাস হাফ তোমাদের 1 আসছে, ওটা স্যাটিসফাই করছে। কখন স্যাটিসফাই করছে? যখন থিটার মান আমরা 30 ডিগ্রি নিচ্ছি, দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের প্রশ্ন। ট্রাই করো নিজেরা। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 168 ডিগ্রি হলে বহুভুজের বাহু সংখ্যা কত? ফর্মুলা ফেলো, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো ফর্মুলা কি বলে, ফর্মুলা আমাদের বলে 180 ডিগ্রি n-2 বাই তোমাদের n, এই হচ্ছে ফর্মুলা। যখন তোমাদের আর এইটা ইকুয়াল টু কী হয়, এইটা ইকুয়াল টু আমাদের হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে। এইটা ইকুয়াল টু আমাদের কী হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অর্থাৎ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা কি হয় এইটা। এন কি? এন হচ্ছে আমাদের বাহু সংখ্যা, এন মিনস কি? এন হচ্ছে আমাদের বাহু সংখ্যা, ঠিক আছে। ওকে, এখান থেকে দেখো 180n মাইনাস এখানে 360 ডিগ্রি ইকুয়াল টু তোমাদের হচ্ছে 168n, ঠিক আছে। তো দেখো এইটা এদিকে আসে, তাহলে কি হচ্ছে এখানে 2 আর 17 12n ইকুয়াল টু তোমাদের হচ্ছে 360। এখান থেকে আমরা n এর ভ্যালু পেয়ে যাচ্ছি দেখো 30, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ফর্মুলাটাকে একটু মনে রেখো। কোনো বহুভুজের যদি অন্তঃকোণের মান দেওয়া থাকে তখন তার বাহু সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি এইটা ইকুয়াল টু তোমাদের অন্তঃকোণ হয়, একটা অন্তঃকোণ ইকুয়াল টু এইটা হয় 180 ডিগ্রি ইন্টু n-2 বাই n ইকুয়াল টু তোমাদের অন্তঃকোণ, ঠিক আছে। এখান থেকে আমরা কী পেয়ে গেলাম 30 ডিগ্রি, মানে সরি 30টি। এই বহুভুজটার বাহু সংখ্যা কত? 30। ওকে, চলো এই হচ্ছে তোমাদের অঙ্ক ছিল। পরের অঙ্ক চলো করো। পরের অঙ্ক, এই অঙ্কটা একটু টাফ আছে, ঠিক আছে। যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই গড়ে তাদের পক্ষে অসুবিধা হবে। চলো করো। এই অঙ্কটা আমি একটু বকবক করবো, ঠিক আছে। একটু তোমাদের বলে দিই, যেগুলোই বকবক করার দরকার সেগুলো বকবক করছি আমি, চিন্তা করার কোনো কারণ নেই। যেগুলো ইজি সেগুলো আমি স্পিডে করে বেরিয়ে যাচ্ছি। দেখো জটিল সূত্রে দুটো অঙ্ক ছিল, জটিল সূত্রে দুটো অঙ্ক আমি বেশি বকবক করিনি, কারণ অঙ্কগুলো রিয়েলি ইজি ছিল, ঠিক আছে। আর যদি জটিল সূত্রের কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, আমি তোমাদের জটিল সূত্রে অনেক ক্লাস দিয়ে রেখেছি। WB এক্সাম পোর্টাল কম্পাউন্ড ইন্টারেস্ট বলে সার্চ করো, প্রচুর ভিডিও পেয়ে যাবে। কি বলছে দেখো, যদি n সংখ্যক x1 x2 ... xn মানের প্রতিটি থেকে 12 বিয়োগ করা হয়, অ্যান্সার তোমাদের বলে দিই আগে। দেখো এখানে বলেছে 15.2। এন সংখ্যক মানে কি? যেমন ধরো আমি এখানে লিখছি 2, 3 আর 5, কটা টার্ম হলো? 3টে টার্ম হলো। এই 3টেকে এখানে এন বলেছে, ঠিক আছে। আর 2টাকে বলেছে x1, 3টাকে বলেছে x2, এভাবে অনেকগুলো টার্ম আছে। শেষ টার্মটাকে হচ্ছে nth টার্ম ধরা হয়, সেই জন্য xn বলে ধরা হয়েছে। এই দেখো xn বলা হয়েছে। আশা করি বুঝতে পারলে। আমাদের যেমন 2, 3, 5 তিনটে টার্মই কাজ মিটে গেছে, এখানে কতগুলো টার্ম জানা নেই বলে এখানে বলা হয়েছে n টার্ম, অর্থাৎ n খানিক টার্ম আছে, nটি টার্ম আছে। সেগুলো কি x1 x2 x3 x4 এরকম করতে 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 অনন্ত ধরে চলেছে এবং xn পর্যন্ত গেছে। এবার বলেছে এই টোটাল টার্মগুলো থেকে প্রত্যেকটা টার্ম থেকে যদি 12 বিয়োগ করা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো প্রত্যেকটা টার্ম থেকে যদি 12 বিয়োগ করা হয় এবং তারপর যদি তাদের যোগ করা হয়, তাদের সমস্যা দাঁড়ায় 92। এবার একটা জিনিস দেখো, ভালো করে বুঝবে একটা জিনিস। ধরো তুমি এখানে 2 আছে, 3 আছে আর 5 আছে। আমি তোমাদের আগে কনসেপ্ট বোঝাচ্ছি, অঙ্ক হলে এক্ষুনি হয়ে যাবে। আগে কনসেপ্ট বুঝে নাও। অঙ্ক 20 সেকেন্ডের অঙ্ক। প্রত্যেকটা থেকে তুমি যদি 1 করে বিয়োগ করো, ঠিক আছে, তাহলে দেখবে এদের গড় থেকেও 1 কমে যায়। যত তুমি বিয়োগ করবে দেখবে ততই কমে যাচ্ছে। দেখো আগে গড় কত ছিল, আমি তোমাদের একটা জিনিস দেখাই। 2, 3, 5, 2, 3, 5-এর গড় কত ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 2 আর 3 হচ্ছে তোমাদের 5, 5 আর 5 10, 10/3 এ হচ্ছে তোমাদের গড় হয়। আচ্ছা, এবার একটা খেব্রো ভ্যালু না নিয়ে খেব্রো খেব্রো ভ্যালু না নিয়ে তাহলে একটু ভালো ভ্যালু নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার, ঠিক আছে। ধরো 4, 6 আর 8 এই নিয়েছি আমি। 4, 6 আর 8-এর গড় কত হবে? তোমার দেখবে 6 হবে। কী করে? 6 আর 4 10 আর 8 18, ঠিক আছে। 18/3 করলে কত হয়? 6। যখন জানবে ডিফারেন্স যখন সেম, 2 আর 2 ডিফারেন্স, তখন মাঝে যেটা থাকে সেটাই আমার গড় হয়। ওকে, তো 6 এখানে গড় হবে, আমি এটা বলেই দিলাম। তো আগে গড় কত ছিল আমার? 6। এবার সাপোজ ধরো তুমি 4 থেকে 3 বিয়োগ করলে, 6 থেকে তুমি 3 বিয়োগ করলে,
8 থেকে তুমি 3 বিয়োগ করলে তুমি দেখবে ওভারঅল যে গড় ছিল তার থেকে তোমার 3 বিয়োগ হয়ে যাচ্ছে। তুমি করে দেখো, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1, 6 থেকে 3 বিয়োগ করলে কত হয় 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয় 5। এবার তুমি এদের গড় করে দেখো, 3 এর আগে 4, 4 আর 5 কত 9, 9/3 করলে কত হয় তোমার, দেখো 3 আসছে। দেখো মেন যে গড় ছিল তার থেকে দেখো 3 কমে গেছে। অর্থাৎ আমি কি বলতে চাইলাম এখানে, আমি বলতে চাইলাম মেন সংখ্যাগুলো থেকেও তুমি যত বিয়োগ করবে গড় থেকেও তোমার তত বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তার মানে এখানেও সেটা লাগু হবে, এই ক্ষেত্রেও লাগু হবে। আমি নিচেরটা কাটছি না, নিচেরটার সঙ্গে ওপরটা সামঞ্জস্য করছি। তার মানে বলছে যে nth যে টার্ম আছে, অর্থাৎ এখানে কতগুলো টার্ম ছিল, 3টে টার্ম ছিল। ঠিক আছে, এখানে তেমন n সংখ্যক টার্ম আছে, এখানে 3টে সংখ্যক টার্ম ছিল, এখানে n সংখ্যক টার্ম আছে। প্রত্যেকটা টার্ম থেকে তুমি কি করছো, 12 করে বিয়োগ করছো। ধরে নিচ্ছি প্রথমে আমাদের গড় ছিল t, আমরা ধরে নিচ্ছি প্রাথমিক গড় কত ছিল t, তো প্রত্যেকটা থেকে যদি তুমি 12 কমাও তাহলে গড় থেকেও 12 কমে যাবে, কমেছে 12। এবার এদের যদি যোগফল নাও, দেখো টার্ম কতগুলো আছে nt, তাহলে ইন্টু n। আমরা জানি এই যে গড়, এখন গড় কত হয়েছে t-12, আগে গড় কত ছিল t। প্রত্যেকটা থেকে যদি তুমি 12 করে কমাও তাহলে নতুন গড় কী আসবে, গড় থেকেও 12 কমে যাবে, এটা t-12, এটা নতুন গড়। আর আমরা জানি গড়ের সঙ্গে যতগুলো আছে সেই সংখ্যকটা গুণ করলে আমরা কী পাই, সমষ্টি পাই। তো সমষ্টি এখানে কত বলেছে, 92। আশা করি ক্লিয়ার হলো। তোমাদের অসুবিধা হচ্ছে তাই তো? এখানে বলো কটা টার্ম আছে, এখানে 3টে টার্ম আছে। ঠিক আছে, গড় কত 6, 6 × 3 করলে কত হচ্ছে 18, আর এদের যোগফল দেখো 18 হবে। অর্থাৎ গড়ের সঙ্গে এই যে গড়ের সঙ্গে যতগুলো টার্ম আছে সেই সংখ্যাটাকে গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এগুলো সমষ্টি পাই। এখানেও ঠিক এক্স্যাক্টলি আমি তাই করলাম। আমি কি করলাম, আমি নতুন গড় নিলাম কত t-12, কারণ প্রত্যেকটার সঙ্গে 12 করে বিয়োগ করেছো, তারপরে গড়ের থেকেও 12 বিয়োগ আছে, নতুন গড় কত হবে t-12। তার সঙ্গে তুমি যদি n ইন্টু করো তাহলে তুমি কী পাবে, তাদের সমষ্টিই পাবে। তাহলে নতুন সংখ্যক সমষ্টি কী হয়েছে, 92 হয়েছে। সিমিলারলি তোমাকে বলছে আবার যদি 8 বিয়োগ করো, তাহলে পরের লাইন পড়ে দেখো, বলেছে n সংখ্যক প্রতিটা টার্ম থেকে যখন 8 বিয়োগ করছো, ওকে 8 বিয়োগ করো। এবার ইন্টু করলে তুমি যেটা সমষ্টি পাবে সেটা তোমাদের কত হবে, 208। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, আশা করি বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো আমি নিচেরটা মুছে দিই তোমাদের। এরপরে এগো, এখান থেকে তুমি t/n যে কোনো একটা বেরোবে, দেখো বের করো, বিয়োগ করো এদেরকে। আচ্ছা, আর একটু সরলীকরণ করে দিই, অনেকের প্রবলেম হয়ে যাবে। দেখো এটা হচ্ছে তোমাদের tn, এই প্রথমটা tn - 12n = তোমাদের 92, আর নিচেরটা তোমাদের কত হচ্ছে tn - 8n = তোমাদের কত হচ্ছে 208। ঠিক আছে, এবার বিয়োগ করো। দেখো বিয়োগ দিয়ে যদি গুণ করো নিচেরটাকে, তাহলে এই বিয়োগ চিহ্নটা প্লাস হয়ে যাবে। ভালো করে বোঝো, tn - 8nকে তুমি যদি বিয়োগ দিয়ে গুণ করো, এই বিয়োগ চিহ্ন দিয়ে গুণ করো, তাহলে প্রথমটা কী হবে, বিয়োগ হয়ে যাবে, আর এই মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, আর এইখানটা কী হবে, মাইনাস হয়ে যাবে। এটা কেন করা হয়, যাতে এখানে ক্যান্সেলেশন করা যায়। ঠিক আছে, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, -4n = তোমাদের কী আসছে এখানে 611। তো কাটাকুটি তুমি যদি করো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে আসছে কত, 4 × 2 = 8, 36 মানে 9, তাই তো? জাস্ট মিনিট, 4 × 2 = 8, 8 কত 11, 3 দাও 11, 8 কত 3 দাও 11, হ্যাঁ ঠিক আছে 36, মাঝে এরকম হয়। তো এনের ভ্যালু কী হচ্ছে এখানে 29, যে কোনো একটাতে 29 পুট করে দাও। সাপোজ ধরো আমি এইটাতে 29 পুট করছি, তো এটা যদি 29 পুট করে দেখো কী আসছে। ঠিক আছে, আমি নিচে করছি, চলো t-8 × 29 = তোমাদের হচ্ছে 208। একটা জিনিস ভালো করে দেখো, 29 দিকে এটাকে কাটাকুটি যায় না, যায় না। তো 29t মানে রাফ অ্যান্ড ট্যাপ ক্যালকুলেশন করাবে। 8 নং 72 2 থাকলো 7, 8 2 16, 16 সাথে হচ্ছে তোমাদের 23 = তোমাদের 208। এটা যদি এদিকে চলে আসে তাহলে +232 হচ্ছে, +232 মানে কত হচ্ছে, এটাকে এদিকে দিয়ে দিয়েছি আমি, +232 মানে কত হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 32 আর 8 40, 4, তো 440। তো এদিকে আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের ভ্যালু কত আসছে এখানে 440। ঠিক আছে, তো টি এর ভ্যালু তাহলে কী হবে, 440/29 হবে। ঠিক আছে, এইবার তোমাকে করতে হবে ভাগ। এবার তোমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তো ভাগ করলে তুমি দেখবে ওই 15.2 চলে আসবে তোমাদের। অ্যাকচুয়ালি 15.17 সামথিং আসবে, তো 15.2 তোমাদের ওটা রাউন্ড ফিগারে চলে আসবে। ঠিক আছে, কারণ 1 দশমিক স্থান পর্যন্ত বলে দিয়েছে, এটা কারেক্ট আনসার হবে। এই হচ্ছে অঙ্কটা, একটু স্পিডে করবে। এই পর্যন্ত কোনো ক্যালকুলেশন নেই, 29 পর্যন্ত কোনো ক্যালকুলেশন নেই, ক্যালকুলেশন আছে তোমাদের এই পার্টটাতে। ঠিক আছে, আর আমি বুঝলাম বলে দেরি হলো। ওকে, দেখো বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো ভেরি ইজি, সেগুলো তোমরা নিজেরা একটু ট্রাই করো, আমি তো ফুল PDF দিয়েই দেবো। ওকে, থ্যাংক ইউ।